সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট, বাংলা সুপ্রিম কোর্ট। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি মোহাম্মদ সুপ্রিম কোর্টে। আজকে আপনাদেরকে জানাবো নামজারি সিস্টেমটা বাতিল হয়ে গেল। আগে যে একটা সিস্টেম ছিল নামজারি সিস্টেম, এটা সম্পূর্ণটা বাতিল করে দিল গভর্নমেন্টে, সরকারে। এটা এই যে উপকারিতা, মানুষের যে একটা কত যে সুফল হয়েছে, কত যে মানুষ উপকার ভোগ করবে, সেটা কল্পনা করতে পারবো না। যারা ভুক্তভোগী, যারা নামজারি সিস্টেম নিয়ে যারা নামজারি নিয়ে আগে কাজ করছে এবং বিভিন্ন ভোগান্তিতে পড়ছিল, তারাই একমাত্র বুঝতে পারে নামজারিটা এখনের পদ্ধতি কত যে উপকার হয়েছে যারা জমি ক্রয় করে তাদের জন্য। আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমি যখন একটা নামজারি করতে গেলাম আমার নিজের একটা বিষয় নিয়ে, আমি প্রথমে ওদের অফিসে নামজারি যে একটা ভূমি অফিসে জমা দিলাম। জমা দেওয়ার পরেও জমা রাখার পরে সেটা গেছে আরেকটা সেকশনে, ওখান থেকে গেছে আরেকটা সেকশনে, ওখানে সেকশনে সবসময় যাওয়া লাগছে। ওদের যে একটা সিস্টেম, সব নিয়ম মানার পরে ওরা বিভিন্নভাবে কিন্তু যে প্রশ্ন করে। আমি একজন অ্যাডভোকেট হয়ে আমাকে কিন্তু অত বেশি হয়রানি হয়তো করতে পারে নাই, কিন্তু তারপর যে হয়রানিটা করতে আমি দেখছি, এটা কিন্তু অকল্পনীয়। আমি নামজারি সিস্টেমে ওখান থেকে ওই ভূমি অফিস থেকে আবার এসিলেন্টের কাছে আসছে, এসিলেন্ট আবার জিজ্ঞেস করার পরে আরও বিভিন্ন প্রসিডিওর মেনটেন করে অনেক কষ্ট করে প্রায় 40 দিন পরে, সম্ভবত 40 দিন পরে নামজারিটা কমপ্লিট হয়েছে। কিন্তু সেই 40 দিন যে মাঝখানে কত ভোগান্তি করা লাগছে, সেটা আমি একজন অ্যাডভোকেট হয়ে আমার যে একটা কষ্ট লাগছে। সাধারণ পাবলিক হলে তো অনেক সমস্যাই হয়। সাধারণ পাবলিক যারা নামজারি করতে যায়, তারা কিন্তু প্রথমে কম্পিউটার টাইপ করে ফাইল রেডি করতে হয়, তারপরে একটা দালাল ধরতে হয়, নাহলে ওখানে একটা লোক ধরতে হয়। ভূমি অফিসে যেখানে নামজারি করে ওখানে লোক ধরতে হয়, তো আর অনেক টাকা পয়সা খরচ হয়, 20-30 হাজার টাকা খরচ লাগে। তারপরে ওদের ফিসে ঘুরতে হয়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তো এখন নামজারি সিস্টেমটা কীভাবে পরিবর্তন হইল, নামজারি সিস্টেম সরকারও দেখলো যে সাধারণ পাবলিক যেভাবে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে আসতেছে। এবং যারা মিডিয়ার লোক অথবা যারা এইসব বিষয়ে অভিযোগ করছে, তারা কিন্তু জমি জমার মালিক, এবং তারাও এই ধরনের নামজারি করতে গিয়ে বিভিন্ন যখন সমস্যার সৃষ্টি হয়েছে, তখন তাদের একটা বোধোদয় হয়েছে নামজারি সিস্টেমটা আসলে পরিবর্তন করা দরকার। কীভাবে পরিবর্তন করা দরকার, সেই সিস্টেমটা কিন্তু সাবেক মন্ত্রী সাইফুজ্জামান সাহেব যেভাবে একটা বিভিন্ন বিষয় নিয়ে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন, মাননীয় ভূমিমন্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সাহেব, উনি যেভাবে তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছেন, তার যোগ্য উত্তরসূরি ছিলেন কিন্তু ভূমি সচিব মুস্তাফিজুর রহমান। উনি এই মন্ত্রণালয়কে, দুজনের সদস্য ছিল বিদায় কিন্তু ভূমি মন্ত্রণালয়কে একদম আমূল পরিবর্তন করে মানুষের যে একটা ভোগান্তির শেষ সীমানায় চলে গেছিলো, সেটাকে একদম সম্পূর্ণ লাঘব করে এখন একটা সুন্দর একটা পরিবেশে নিয়ে আসতে পারছেন। এই যে নামজারিটা নিয়ে যারা ভোগান্তির মধ্যে পড়েছে, তারাই মাত্র বুঝতে পারে নামজারি কত কঠিন। বিভিন্ন সিস্টেম পরীক্ষা করে বর্তমান সরকার যে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন, সেটা হচ্ছে নামজারি সিস্টেম আগেরটা সম্পূর্ণ বাতিল করে দিলাম। সম্পূর্ণটা বাতিল করে বর্তমান সরকার বলতে সম্পূর্ণ আগে সিস্টেমটা বাতিল করে দিলাম, নামজারি সিস্টেমটা এখন নতুনভাবে হবে। নতুনভাবে কীভাবে হবে, সেই নামজারি সিস্টেমটা কীভাবে নতুনভাবে হবে, তার আগে বলি আপনারা নামজারিটা কেন সৃষ্টি হয়, কেন করতে হবে। আপনি ধরে নেন আপনার ওয়ারিশ সূত্রে একটা জমির মালিক হইলেন, কিন্তু সেই ওয়ারিশ সূত্রে সেটা আপনার বাবার সূত্র হতে পারে, ভাইয়ের সূত্র হতে পারে, অথবা বোনের সূত্র হতে পারে, অথবা নানানের সূত্র হতে পারে। যে কোনো ওয়ারিশ সূত্র হইলে সেটা কিন্তু নাম আছে তার, সেটা আগে নামটা পরিবর্তন করতে হবে, আপনার নামে নামজারি করতে হবে। নামজারি করে তারপরে আপনাকে একটা খতিয়ান করলে আপনাকে ট্যাক্স দিতে হবে, না হলে কিন্তু সেটা আপনার থাকে না। তারপরে আপনি কোনো ক্রয় সূত্রে কারো কাছ থেকে কিছু জমি কিনলেন, সেটা জমি যদি আপনি আপনার নামে নামজারি না করেন, তাহলে সেটা তার নামে থেকে যাবে। তাহলে সেটা আপনার যেটা দায়িত্ব হবে, সেটা হচ্ছে তার নাম থেকে নামজারি করে আপনার নামে খতিয়ান করলে ট্যাক্স দেওয়া, সব কিছু আপডেট রাখা এবং আপনার নামে করে ফেলা। যদি না করেন, তাহলে কিন্তু সেটা আপনি কোনো মালিকও হতে পারলেন না। নামজারিটা বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা বর্তমান সরকার অনেক গবেষণা করেই
তারপরে কিন্তু আজকের এই অবস্থানে আসছে এবং বর্তমান সরকার বলে দিচ্ছে আগে নামজারি সিস্টেমটা পুরো বাতিল করে দিলাম। তাহলে নতুন সিস্টেমটা কীভাবে হইলো? নতুন সিস্টেমটা হবে এখন যদি আপনি একটা জমি ক্রয় করেন অথবা কোনো সম্পদ ক্রয় করেন, সেটা ফ্ল্যাট হোক বা জমি হোক বা যে কোনো সম্পদ ক্রয় করলেন, ক্রয় করার পরে যখন রেজিস্ট্রি অফিস যাবেন, রেজিস্ট্রি অফিসে গেলে ওখানে সব ডকুমেন্টস, সব কাগজপত্র, দলিলপত্র যা আছে সব ডকুমেন্টস নিয়ে আপনার যখন রেজিস্ট্রার অফিসে যাবেন, সাব রেজিস্ট্রার কাছে যখন যাবেন, সাব রেজিস্ট্রার ওগুলি সব দেখবেন, চেক করে দেখবেন। দেখার পরে আপনার সে একটা কপি দিয়ে দিল এসিল্যান্ডের কাছে। এসিল্যান্ড যদি এখানে দেখে, সব কিছু দেখে, যার কাছ থেকে আপনি জমিটা ক্রয় করতেছেন সে যদি প্রকৃত মালিক হয়ে থাকে, তার যদি জমি থেকে থাকে, তাহলে তাৎক্ষণিক এসিল্যান্ড কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দিবে। হ্যাঁ, এটা আপনার নামজারি করতে পারবেন, সমস্যা নেই, করে ফেলেন, জমি রেজিস্ট্রি করে ফেলেন। তখন কিন্তু সাথে সাথে সাব রেজিস্ট্রার জমিটা দলিল করে ফেললো, রেজিস্ট্রেশন হয়ে গেল, পরে তাৎক্ষণিকভাবে কিন্তু নামজারিটা হয়ে গেল। যদি এখানে কোনো জুজুরের আশ্রয় নেয়, যে জমি বিক্রি করতেছে সে যদি কোনো প্রতারণার আশ্রয় নেয়, যদি কোনো ঠকানোর পথ বেছে নেয়, তাহলে কিন্তু সে আর পারবে না এখন। কারণ এখানে তো দলিলই হবে না, তার যদি কোনো জমি না থাকে, তাহলে কি সে কিন্তু এখানে সাব রেজিস্ট্রার অফিসে তার জমি রেজিস্ট্রি হবে না। জমি যদি রেজিস্ট্রি না হয় তাহলে তো নামজারির প্রশ্নই আসে না। এক্ষেত্রে আপনারা কিন্তু বেঁচে গেলেন। আগে সিস্টেমটা কী ছিল? আগে প্রথমে নামজারি করার আগে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করা লাগতো। রেজিস্ট্রি করার পরে তারপরে এখানে ভূমি অফিসে গিয়ে লোক ধরে নামজারি করার জন্য কাগজপত্র দেওয়া লাগতো। সেই কাগজপত্র দিয়ে সেই কাগজপত্র দেওয়ার পরে যাকে দায়িত্ব দিবেন সেই ব্যক্তিটা সব দেখার পরে একটা বড় একটা কন্ট্রাক্টে তার সাথে কন্ট্যাক্ট করা লাগতো। সেই কন্ট্রাক্টে 20, 30, 40, 50 যার থেকে যাওয়া পারে একটা কন্ট্রাক্টে নিত। নেওয়ার পরে সেই ব্যক্তি প্রায় 30-40 দিন, 50 দিন মতো, 2 মাসও, অনেক সময় 2 মাসও হয়ে যায়, সেই সময় ক্ষেপণ করে তারপরে নামজারিটা করতো। তো আসলে এটা অনেক ভোগান্তির বিষয় ছিল, সময় সাপেক্ষ বিষয় ছিল, ভোগান্তি ছিল। তারপরে হয়তো এমনও দিন গেছে আপনারা ফাইল জমা দিয়েছেন কিন্তু এটা ফেরত দিয়ে দিয়েছে, ওটা রিজেক্ট করে দিচ্ছে এসিল্যান্ড অফিস থেকে। কেন রিজেক্ট করছে যে আপনারা জানেন না। তারপরে হয়তো এমনও হয়েছে, হয়তো আপনার দলিল যেগুলো দিয়েছেন নামজারির জন্য, ওখানে আপনার দলিলগুলি হয়তো কোনো কিছু কমতি আছে, কিছু ঘাটতি আছে, অথবা কোনো টাইপের মধ্যে মিস্টেক আছে। এগুলি এই ধরনের মানে অনেক ফাইল রিজেক্ট হয়েছে এসিল্যান্ড অফিস থেকে নামজারির সময়। তাহলে কেউ বুঝতেও পারে না কেন যেন মানে রিজেক্ট হইলো। তো এখন কিন্তু আপনাদের যেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এখন সাথে সাথে আপনার কোন দলিলটা নেয়, কোন দলিলটা আছে, কোন দলিলটা লাগবে, কোন দলিল লাগবে না, তাৎক্ষণিকভাবে সাব রেজিস্ট্রার অফিসে কিন্তু এটা আপনাকে বলে দিচ্ছে। তো এই সব দলিল কমপ্লিট করে নেওয়ার পরেই তারপরে সেই একটা সেট পাঠিয়ে দিবে এসিল্যান্ড অফিসে। সেই এসিল্যান্ড অফিসে এসিল্যান্ডে নিজে সব কিছু দেখে যখন ক্লিয়ারেন্স দিবেন, হ্যাঁ আপনি রেজিস্ট্রি করতে পারেন, নামজারি করতে পারেন, তখনও কিন্তু সাথে সাথে সাব রেজিস্ট্রি অফিসে নামজারির প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। তার আগে রেজিস্ট্রেশনের ব্যাপারটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন আমরা যেভাবে ধরে নিতে পারলাম সেটা হচ্ছে, আগে আমি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি রেজিস্ট্রেশন করলাম, জমি রেজিস্ট্রি করলাম, রেজিস্ট্রি করার পরে তারপরে আবার একটা সাইট দিয়ে নামজারির জন্য দিলাম। এখন সেটা করতে হবে না, এখন আমি সব একসাথে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে কাগজপত্র সব জমা দিব। সাব রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু এসিল্যান্ড অফিসে, ভূমি অফিসে যোগাযোগ করবে। যদি সব ক্লিয়ার থাকে, তার যদি জমি জমা যে বিক্রি করতে তার জমি জমা সব ঠিক থাকে, তাহলে সে ভূমি অফিস থেকে ক্লিয়ারেন্স দিবে, আপনি জমি রেজিস্ট্রি করেন। যদি তার জমি না থাকে তাহলে তো মানে রেজিস্ট্রেশনের প্রশ্নই আসে না, রেজিস্ট্রি দেওয়ার প্রশ্নই আসে না, তো নামজারি করতে পারবে না। তাহলে এখন হচ্ছে সিস্টেমটা, আপনার যা কাগজপত্র দিবেন একসাথে জমি রেজিস্ট্রির সময় দিয়ে দিবেন। জমি রেজিস্ট্রির সময় দিলে সব রেজিস্ট্রি অফিসে সব কাগজপত্র দেখে সাথে সাথে কিন্তু নামজারি হয়ে গেল, রেজিস্ট্রেশনও হয়ে গেল, রেজিস্ট্রিও হয়ে গেল, তারপরে নামজারি হয়ে গেল। আর আগে সিস্টেমটা ছিল সাব রেজিস্ট্রি অফিসে জমি দলিল রেজিস্ট্রি হইল, তারপরে আবার আরেকটা সাইড নিয়ে আবার ভূমি অফিসে গিয়ে দৌড়াদৌড়ি করতে করতে কিন্তু অনেক সময় হয়, অনেক সময় হয় না, অনেক সময় 50% কিন্তু বাদ পড়ে যায়। মানে বিভিন্ন তালবাহানা করে বিভিন্ন দালাল শ্রেণীর লোক মানে বিভিন্ন টাকা পয়সা খাওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতো, তারপরে আর বিভিন্ন কাগজপত্র শর্ট থাকতো, অনেক কিছু ঝামেলার কারণে এটা কিন্তু বুঝতেও পারতো না।
নামজারি হয়রানির যে একটা হয়রানি সেটা কিন্তু মানে বোঝার শেষ সীমানা চলে গেছিলো, মানে বুঝতে পারতো না মানুষরা মানে কেন যে নামজারির আবেদনটা বাতিল হয়ে গেল। এখন কিন্তু আগের সিস্টেমটা সব বাদ, এখন যখন রেজিস্ট্রি করতে যখন সব কাগজপত্র দিবেন একবার নামজারির জন্য সহ একবার নিয়ে নিবেন ওরা, ফি যা আছে সব একবারে নিয়ে নিবে। তাহলে এখানে সুবিধা হচ্ছে আমার একবারে দুইটাই হয়ে গেল, জমি রেজিস্ট্রি হয়ে গেল, নামজারি কাজও একবারে হয়ে গেল। আগে কিন্তু যেহেতু ভোগান্তি রেজিস্ট্রি করে মানে নামজারির জন্য দেওয়া লাগতো, অনেক সময় নামজারি হইতো অনেক সময় হইতো না, সেই ভোগান্তি এখন করতে হবে না। আগে নামজারি সিস্টেম টোটালি বাদ করে দিচ্ছে গভর্নমেন্টের সরকারের, বর্তমান সরকারের। এখন হচ্ছে মানে জমি রেজিস্ট্রির সময়েই আপনার নামজারির সব কাগজপত্র নিয়ে নিবে, টাকা পয়সা নিয়ে নিবে, একবারে রেজিস্ট্রি প্লাস নামজারি একবারে হয়ে গেল। সুতরাং এত যে সুবিধা হয়েছে বর্তমান সরকারকে কিন্তু ধন্যবাদ জানানো উচিত, কারণ ভূমি নিয়ে যারা ভোগান্তিতে পড়ছে তারাই একমাত্র জানে মানে ভোগান্তি কত প্রকার কী কী। সো আগে নামজারি সিস্টেম বাতিল হয়ে গেল, এখন একবারে রেজিস্ট্রির সময় নামজারি হয়ে যাবে, এটাই সবচেয়ে সুন্দর পদ্ধতি। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। নামজারি সিস্টেম বাতিল করে দিচ্ছে, আগের সিস্টেম বাতিল করে দিচ্ছে, একবার রেজিস্ট্রি প্লাস নামজারি একসাথে হয়ে যাবে, এটাই আমার সবার জন্য সুবিধা। আমার অ্যাডভোকেট আল্লাহ চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করুন না, দেখো সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে। আর আমার অ্যাডভোকেট আল্লাহ চ্যানেলে একটা ফেসবুক পেজ আছে, সবাই দয়া করে লাইক দিয়ে ফলোয়ার হবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি আর দীর্ঘায়িত করলাম না। আমার যদি কোনো এইসব বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমার যদি কোনো হেল্প যদি সাহায্যের কোনো প্রয়োজন হয়, নিচে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন দিবেন, আমি আপনাদের সহায়তা করার চেষ্টা করব। আর আমি যেহেতু আইনজীবী, আমি আপনাদেরকে হয়তো সহযোগিতা করতে পারবো। আর আমি যদি ফোন রিসিভ করতে না পারলে একটু পরে ফোন দিবেন, যেহেতু আমি নিয়মিত সুপ্রিম কোর্টে আইন প্র্যাকটিস করি, তো সেক্ষেত্রে হয়তো কোর্টে থাকলে ফোন ধরার সুযোগ থাকে না। তো আমি এই বলে আমার ভিডিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।